হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গুণগত রসায়নের আরেকটি টপিক দ্রাব্যতার গুণফল নিয়ে পড়াশোনা করব। দ্রাব্যতার গুণফল, এটার ইংরেজি টার্ম হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট। সলিউবিলিটি থেকে আমরা নেব হচ্ছে এস এবং প্রোডাক্ট থেকে নেব হচ্ছে পি। আর দ্রাব্যতা গুণফল প্রত্যেকটা যৌগের জন্য একটা ধ্রুবক হয়ে থাকে, আর এই কারণে এটাকে হচ্ছে কনস্ট্যান্ট বলা হয়। তাহলে কে এসপি মানে হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট, আর এটা যেহেতু একটা কনস্ট্যান্ট মান সেহেতু আমরা এটাকে কে দ্বারা প্রকাশ করবো। তাহলে কে এসপি তার মানে হচ্ছে দ্রাব্যতার গুণফল। এখন দ্রাব্যতার গুণফল এটার কিছু ইনফরমেশন আছে, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখানে বলা আছে দ্রাব্যতার গুণফল শুধুমাত্র স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা এর আগের ক্লাসে দ্রাব্যতা নিয়ে পড়াশোনা করেছিলাম। দ্রাব্যতা যে টার্মটা আছে এটা হচ্ছে সব ধরনের যৌগের ক্ষেত্রে প্রযোজ্য, বাট দ্রাব্যতার গুণফল এটা হচ্ছে শুধুমাত্র স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে প্রযোজ্য। স্বল্প দ্রবণীয় মানে কি? স্বল্প দ্রবণীয় মানে হচ্ছে যারা খুব কম পরিমাণে পানিতে দ্রবীভূত হয় তারা হচ্ছে স্বল্প দ্রবণীয়। স্লাইটলি সলিউবল বলা হয়, স্লাইটলি সলিউবল, স্বল্প দ্রবণীয়। তারপর হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এই টার্ম সবগুলো একই। আর দ্রাব্যতা গুণফল শুধুমাত্র ওই ধরনের যৌগের ক্ষেত্রে প্রযোজ্য যারা হচ্ছে খুব কম পরিমাণে পানিতে দ্রবণীয় হয়। গ্যাস এবং লিকুইডের জন্য প্রযোজ্য নয়। তাহলে দ্রাব্যতা গুণফল গ্যাসীয় পদার্থ এবং লিকুইড পদার্থের জন্য প্রযোজ্য নয়, এটা শুধুমাত্র লবণের ক্ষেত্রে প্রযোজ্য। এটা এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটির ক্ষেত্রে দ্রাব্যতার গুণফল প্রযোজ্য। তখন যদি কোনো গ্যাসীয় পদার্থ দেওয়া থাকে অথবা লিকুইড পদার্থ দেওয়া থাকে তখন এটা প্রযোজ্য হবে না। দ্রাব্যতার গুণফল নির্ণয়ে যে এস ব্যবহৃত হয় তার একক হবে মোল পার লিটার। এর আগের ক্লাসে আমরা দ্রাব্যতা নিয়ে পড়াশোনা করছিলাম। এই এসের এসকে তিন পদ্ধতিতে নির্ণয় করা যায়। একটা ছিল হচ্ছে আমাদের এককবিহীন দ্রাব্যতা, তারপর ছিল হচ্ছে গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা এবং মোল পার লিটার এককে দ্রাব্যতা। কিন্তু দ্রাব্যতা গুণফল নির্ণয়ে আমরা যেই এস ব্যবহার করব এই এসের একক নেব হচ্ছে মোল পার লিটার এককে। দ্রাব্যতার গুণফল শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হয়। দ্রাব্যতার গুণফলটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, বাট এটা পরিবর্তিত হয় কখন? যখন তুমি তাপমাত্রাকে চেঞ্জ করবা তখন হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এখন আমাদের বলা আছে যে এই দ্রাব্যতার গুণফল শুধুমাত্র স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে কোনো একটা লবণ কতটুকু দ্রবণীয় হবে, কতটুকু দ্রবণীয় হবে না, কোন ধরনের লবণ দ্রবণীয়, কোনটা অদ্রবণীয় বা খুব কম পরিমাণে দ্রবীভূত হয় কোনটা, তা কিসের উপর নির্ভর করে? অর্থাৎ কোনো একটা লবণ পানিতে দ্রবীভূত হবে কি না এটা নির্ভর করে কিসের উপর? এটা নির্ভর করে হচ্ছে ল্যাটিস এনথালপি এবং হচ্ছে হাইড্রেশন এনথালপি। তাহলে একটা লবণ পানিতে দ্রবীভূত হবে কি হবে না এটা নির্ভর করছে ল্যাটিস এনথালপি এবং হাইড্রেশন এনথালপির উপর। এখন আমরা পড়াশোনা করব ল্যাটিস এনথালপি এবং হাইড্রেশন এনথালপি নিয়ে। ল্যাটিস এনথালপি কি? আয়নিক যৌগের ক্যালাস তৈরিতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় ল্যাটিস এনথালপি। তো আয়নিক যৌগগুলো ক্যালাস আকারে থাকে। এখন মনে করো আমরা সোডিয়াম ক্লোরাইডের একটা ক্যালাস গঠন করব, তাহলে কী করতে হবে? এই সোডিয়াম ক্লোরাইড এর ক্যালাস গঠন করতে কিছু পরিমাণ শক্তি দিতে হবে। তাহলে এখন এই সোডিয়াম ক্লোরাইড এর ক্যালাস গঠন করতে যেই পরিমাণ শক্তি নির্গত হবে ওই পরিমাণ শক্তিটাকে বলা হয় ল্যাটিস এনথালপি। অথবা এটা যদি আমরা এভাবে বলতে চাই যে কোনো একটা যৌগের মধ্যে কতটুকু শক্তি থাকে, ওই ক্যালাসের মধ্যে কতটুকু শক্তি থাকে ওই শক্তির পরিমাণটা হচ্ছে আমাদের ল্যাটিস এনথালপি। আর হাইড্রেশন এনথালপি কি? আয়নিক যৌগের ক্যালাস পানিতে দ্রবীভূত করার ক্ষেত্রে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে হাইড্রেশন এনথালপি বলে। এখন আমি এই সোডিয়াম ক্লোরাইডকে কী করতে চাই? মনে করো পানির মধ্যে দিয়ে এটাকে দ্রবীভূত করতে চাই। তাহলে এখন এই সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করতে যেই পরিমাণ শক্তি দরকার ওই শক্তিটাকে বলা হয় হাইড্রেশন এনথালপি। তাহলে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে শক্তি থাকবে এটা হচ্ছে ল্যাটিস এনথালপি, আর এটাকে পানিতে দ্রবীভূত করতে যে পরিমাণ শক্তি দরকার এটাকে বলা হয় হাইড্রেশন এনথালপি। এখন মনে করো সোডিয়াম ক্লোরাইডের একটা নির্দিষ্ট ল্যাটিস এনথালপি আছে, আমি যদি তার চাইতে কম
পরিমাণে শক্তি দেয়, তাহলে সে কি পানিতে দ্রবীভূত হবে? অবশ্যই হবে না। তাহলে আমাদের কি হতে হবে? একটা যৌগকে পানিতে দ্রবীভূত হওয়ার জন্য এই হাইড্রেশন এনথালপির মান লেটিস এনথালপি থেকে বেশি হতে হবে। তাহলে কোনো একটা যৌগ পানিতে দ্রবীভূত হওয়ার শর্ত কি? পানিতে দ্রবীভূত হওয়ার শর্ত হচ্ছে হাইড্রেশন এনথালপি লেটিস এনথালপি থেকে বেশি হতে হবে। তাহলে হাইড্রেশন এনথালপি যদি লেটিস এনথালপি থেকে বেশি হয় তাহলে যৌগগুলো পানিতে দ্রবীভূত হবে। এ হচ্ছে কোনো একটা যৌগ পানিতে দ্রবীভূত হওয়ার শর্ত। এখানে 4টা যৌগ দেওয়া আছে, বলছে তাদেরকে দ্রাব্যতার ক্রম অনুসারে সাজাও। অর্থাৎ কোন যৌগটা পানিতে বেশি পরিমাণে দ্রবীভূত হবে এটার ক্রম অনুসারে সাজাতে বলা হলো। তাহলে এখন কোন যৌগটা পানিতে বেশি দ্রবীভূত হবে? যে যৌগের হাইড্রেশন এনথালপি সবচেয়ে বেশি। আর এখানে দেখো আমাদের যেই যৌগগুলো দেওয়া আছে সবগুলোর মধ্যে অ্যানায়ন ফিক্সড হাইড্রোক্সিল, আর ক্যাটায়নটা হচ্ছে আমাদের চেঞ্জ, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম। তাহলে এখন এই 4টা যে যৌগ দেওয়া আছে 4টা যৌগের মধ্যে যে ক্যাটায়নটা আছে এটা হচ্ছে ভিন্ন, আর অ্যানায়নটা হচ্ছে আমাদের সেম। যদি এরকম যৌগ দেওয়া থাকে তখন হচ্ছে আমাদের এটা মনে রাখতে হবে যে ক্যাটায়নের আকার বড় তার হাইড্রেশন এনথালপি বেশি। তাহলে এখন এই 4টা যৌগের মধ্যে যে ক্যাটায়নগুলো আছে এগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম এবং বেরিয়াম। আমরা যদি খেয়াল করি এগুলো হচ্ছে আমাদের গ্রুপ 2 এর মৌল, ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, তারপর হচ্ছে বেরিয়াম। আর কোনো একটা গ্রুপের মধ্যে উপর থেকে নিচে দিয়ে গেলে আকার বৃদ্ধি পায়। তাহলে এখানে সবচেয়ে বড় আকার হচ্ছে বেরিয়ামের, তারপর স্ট্রনশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তাহলে যার আকার বড় তার হাইড্রেশন এনথালপি সবচেয়ে বেশি, আর যার হাইড্রেশন এনথালপি সবচেয়ে বেশি সে সবচেয়ে বেশি পানিতে দ্রবীভূত হয়। তাহলে এখানে এই 4টা যৌগের মধ্যে সবচেয়ে বেশি পানিতে দ্রবীভূত হবে বেরিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে হচ্ছে তাদের পানিতে দ্রবীভূত হওয়ার ক্রম। এখানে সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড এবং সিলভার আয়োডাইড দেওয়া আছে, বলছে এদের মধ্যে কোনটা সবচেয়ে বেশি পানিতে দ্রবীভূত। তাহলে এখন আমাদের মনে রাখতে হবে যে আমার এখানে খেয়াল রাখতে হবে অ্যানায়নের আকার ছোট হলে হাইড্রেশন এনথালপি বেশি হয়। তাহলে এখন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর হচ্ছে আয়োডিন, এই 4টা হচ্ছে একই গ্রুপের মৌল এবং তাদের মধ্যে এই ফ্লোরিন হচ্ছে সবচেয়ে ছোট আকার। যেহেতু ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট সেহেতু এখানে এই সিলভার ফ্লোরাইড তার হাইড্রেশন এনথালপি সবচেয়ে বেশি হবে। অর্থাৎ এই সিলভার ফ্লোরাইড এটা হচ্ছে আমাদের পানিতে দ্রবীভূত, মানে দ্রবণীয়। আর তাদের এই হাইড্রেশন এনথালপির মান এতই কম যে এই সিলভার ক্লোরাইড, তারপর সিলভার ব্রোমাইড এবং হচ্ছে সিলভার আয়োডাইড তারা পানিতে দ্রবীভূতই হয় না, অর্থাৎ তারা হচ্ছে পানিতে অদ্রবণীয়। আর এই সিলভার ফ্লোরাইড এটা হচ্ছে পানিতে দ্রবণীয়। তাহলে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যে কোন যৌগটা পানিতে দ্রবণীয় এবং কোন যৌগটা পানিতে দ্রবণীয় নয়, এটা হচ্ছে নির্ভর করে ল্যাটিস এনথালপি এবং হাইড্রেশন এনথালপির উপর। এখন আমাদের 3টা অনেক বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে। বলছে নাইট্রেট এর সকল লবণ পানিতে দ্রবণীয়, অর্থাৎ নাইট্রেটের সব ধরনের লবণ হচ্ছে পানিতে দ্রবণীয় হয়। আর ওই ধরনের যৌগের ক্ষেত্রে আমাদের দ্রাব্যতা গুণফল প্রযোজ্য নয়। আমি যদি বলি এখন যে সোডিয়াম নাইট্রেট, তাহলে এই সোডিয়াম নাইট্রেটের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল প্রযোজ্য কিনা? না। কারণ কি? কারণ হচ্ছে এটা হচ্ছে পানিতে অনেক বেশি দ্রবণীয়। তারপর আমি যদি বলি সিলভার নাইট্রেট, এটা কি
এই সিলভার নাইট্রেটের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল প্রযোজ্য কিনা, তাহলে এটার আনসারও না, কারণ হচ্ছে সিলভার নাইট্রেট পানিতে অনেক বেশি দ্রবণীয়। তাহলে কোন ধরনের যৌগের ক্ষেত্রে আমাদের দ্রাব্যতা গুণফল প্রযোজ্য? যারা হচ্ছে পানিতে খুব কম পরিমাণে দ্রবণীয় হয় তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে নাইট্রেটের সব লবণের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল প্রযোজ্য নয়, কারণ হচ্ছে তারা খুব পানিতে অনেক বেশি দ্রবণীয় হয়ে থাকে। তারপর 2 নম্বর ইনফরমেশন বলা আছে প্রায় সকল ক্লোরাইড দ্রবণীয়, আর কিছু কিছু আছে যেমন সিলভার ক্লোরাইড, লেড ক্লোরাইড আর হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড, এই 3টা লবণ পানিতে অদ্রবণীয়। আর নাহলে প্রায় সব ধরনের ক্লোরাইড লবণই হচ্ছে পানিতে দ্রবণীয় হয়। গ্রুপ 1 মৌল কারা কারা? যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে রুবিডিয়াম, তারপর হচ্ছে সিজিয়াম। তাহলে এটা হচ্ছে গ্রুপ 1 মৌল। আর এই গ্রুপ 1 মৌল দ্বারা যে লবণ গঠিত হয় ওই লবণগুলো পানিতে অনেক বেশি দ্রবণীয় হয়। এবং NH4+, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এই অ্যামোনিয়াম ক্লোরাইড যেই লবণগুলো আছে এগুলো খুব পানিতে অনেক বেশি দ্রবণীয় হয়ে থাকে। তাহলে এই ইনফরমেশনগুলো আমাদের মনে রাখতে হবে। গত ক্লাসে আমরা দ্রবণ নিয়ে পড়াশোনা করছিলাম। এখন আমরা জানি দ্রবণ হচ্ছে 3 ধরনের। দ্রবণকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অসম্পৃক্ত, একটা সম্পৃক্ত এবং আরেকটা হচ্ছে অতিপৃক্ত। এখন মনে করো আমরা সিলভার ক্লোরাইডের 3টা দ্রবণ নিলাম। একটা দ্রবণ হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, তারপর একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ এবং আরেকটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। তাহলে সিলভার ক্লোরাইডের আমরা 3 ধরনের দ্রবণ আমরা এখানে নিলাম। এটা হচ্ছে সিলভার ক্লোরাইডের অসম্পৃক্ত, সম্পৃক্ত এবং অতিপৃক্ত দ্রবণ। তাহলে কোনো একটা দ্রবণের মধ্যে যৌগগুলো আয়নিত অবস্থায় অবস্থান করে। তাহলে এই সিলভার ক্লোরাইড এটা কী হবে? এটা হচ্ছে সিলভার প্লাস এবং হচ্ছে ক্লোরিন মাইনাস উৎপন্ন করবে। এখানেও সিলভার প্লাস আর হচ্ছে ক্লোরিন মাইনাস উৎপন্ন করবে এবং এখানেও সিলভার প্লাস আর হচ্ছে ক্লোরিন মাইনাস উৎপন্ন করবে। তাহলে এই যে আয়নগুলো নিলাম, এই আয়নগুলোর যে ঘনমাত্রা, এই ঘনমাত্রাগুলোকে আমরা যদি গুণ করি, তাহলে আয়নগুলোর ঘনমাত্রার যে গুণফল, এই ঘনমাত্রার গুণফলকে বলা হয় আয়নিক গুণফল। তাহলে এই আয়নিক গুণফলটাকে আমরা KIP দ্বারা প্রকাশ করি। তাহলে সবগুলোর ক্ষেত্রে আমরা এখানে লিখলাম হচ্ছে KIP। তাহলে 3 ধরনের যে দ্রবণ, 3 ধরনের দ্রবণের ক্ষেত্রে আমরা KIP পেলাম। এখন এই KIPর মধ্যে এই যে সম্পৃক্ত দ্রবণের KIP তাকে স্পেশালভাবে বলা হয় হচ্ছে KSP, মানে সলিবিলিটি প্রোডাক্ট। অর্থাৎ সবার ক্ষেত্রে হবে KIP, কিন্তু এই সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমরা এই KIPটাকে বলবো হচ্ছে KSP। এখানে আমরা যে টার্মগুলো পেলাম এটা হচ্ছে KIP, এখানে একটা KIP এবং এখানে আরেকটা KIP। এখন আমরা যদি এই 2টা KIPর সাথে তুলনা করি, আর এই KIPটাকে আমরা স্পেশালভাবে নাম দিয়েছিলাম হচ্ছে KSP। এখন এই KSPর সাথে আমরা যদি এই KIPকে তুলনা করি, তাহলে কোনটা বড় হবে? KSP বড় হবে নাকি KIP বড় হবে? তো এই অসম্পৃক্ত দ্রবণের মধ্যে দ্রবের পরিমাণ কম থাকে, তার কারণে আমরা খুব ইজিলি বলতে পারি যে এই KSPর মানটা হচ্ছে এই KIP থেকে বেশি হবে। তো এখন যদি KSP এর মান KIP থেকে বড় হয়, তাহলে এটা কোন ধরনের দ্রবণকে নির্দেশ করে? এটা হচ্ছে এই অসম্পৃক্ত দ্রবণকে নির্দেশ করে। তাহলে KSP এর মান যদি KIP থেকে বড় হয়, তাহলে এটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। আর এই অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কোনো প্রকার অদক্ষেপ সৃষ্টি হয় না, অদক্ষেপ সৃষ্টি হয় না। এবার আমরা যদি এই দুটোর মধ্যে তুলনা করি, তাহলে কোনটা বড় হবে? অতিপৃক্ত দ্রবণের ঘনমাত্রা বা অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে যে দ্রবের পরিমাণ, এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের পরিমাণ থেকে বেশি হয়। তাহলে এখন আমরা বলতে পারি যে যদি KSP এর মান KIP, অর্থাৎ এই অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে KIP এর মান KSP থেকে বড় হবে। তাহলে এখন KSP এর মান থেকে যদি KIP থেকে বড় হয়, তখন এটা হচ্ছে কী দ্রবণ? এটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। আর এই অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে কী সৃষ্টি হয়? অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে অদক্ষেপ সৃষ্টি হয়।
আর সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কেএসপি যে কথা কেআইপি একই কথা। তাহলে কেএসপি সমান যদি কেআইপি হয় তাহলে এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, এবং এই দ্রবণের মধ্যে কোনো প্রকার অদক্ষেপ সৃষ্টি হয় না। তাহলে এই টার্মগুলো মনে রাখা লাগবে। একটা হচ্ছে কেএসপির মান যদি কেআইপি থেকে বড় হয় তখন এটা নির্দেশ করছে অসম্পৃক্ত দ্রবণ, এবং অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কোনো প্রকার অদক্ষেপ সৃষ্টি হয় না। কেএসপির মান যদি কেআইপি থেকে ছোট হয় তাহলে এটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ, এবং এখানে কোনো প্রকার এখানে অদক্ষেপ সৃষ্টি হয়। আর কেএসপি সমান যদি কেআইপি হয় তাহলে এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, এবং এখানে এক্ষেত্রে হচ্ছে অদক্ষেপ সৃষ্টি হয় না। তাহলে এই তিনটা টার্ম মনে রাখা লাগবে। এখন আমরা পড়ব হচ্ছে কিছু যৌগের কেএসপি নির্ণয়, কীভাবে আমরা কোনো একটা যৌগের কেএসপি নির্ণয় করব। তো কেএসপি নির্ণয় করার আগে আমাদের শিখতে হবে যে যৌগগুলো কীভাবে গঠিত হয়। এখন মনে করো আমরা দুইটা পরমাণু নিলাম, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর আরেকটা হচ্ছে ক্লোরিন। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2 আর ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তাহলে কী হবে, এই ক্লোরিনের যোজনীটা লিখবো হচ্ছে এখানে আর ম্যাগনেসিয়ামের যোজনী লিখবো হচ্ছে এখানে। তখন এটা আমরা এভাবে লিখতে পারি MgCl2। তাহলে যৌগ গঠন এভাবেই করে যে একটার যোজনী আরেকটাতে যায় এবং আরেকটার যোজনী আরেকটাতে যায়। তাহলে এইভাবে হচ্ছে আমাদের যৌগগুলো গঠিত হয়। তাহলে এখন আমি যদি এই যৌগটাকে আয়নিত করি তাহলে কী হবে, যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে ম্যাগনেসিয়াম কী হবে, ম্যাগনেসিয়াম হবে 2+, তার যোজনী ছিল হচ্ছে 2, এই কারণে 2+। ক্যাটায়নগুলো সবসময় পজিটিভ হবে, অর্থাৎ যে দাতব আয়নগুলো আছে এগুলো হচ্ছে পজিটিভ আর অধাতব আয়নগুলো হচ্ছে নেগেটিভ হবে। এবং এখানে আছে ক্লোরিন, তাহলে ক্লোরিনটা হবে Cl-। এখানে মাইনাস কেন হবে, কারণ তার যোজনী হচ্ছে 1, আর এখানে ক্লোরিন আছে 2টা, এই কারণে এখানে একটা 2 হবে। আর এই যৌগগুলো হচ্ছে আমরা এইভাবে আয়নিত করে থাকবো। এখন আমরা কয়েকটা যৌগের কেএসপি কীভাবে নির্ণয় করতে হয় আমরা দেখব। প্রথমে দেওয়া আছে AgCl। তাহলে AgCl এর কেএসপি কত, তো আমরা ধরলাম যে AgCl এর দ্রাব্যতা হচ্ছে S। তাহলে এখন এই AgClটাকে আমরা আয়নে বিভক্ত করব। তাহলে AgCl আয়নে বিভক্ত হয়ে উৎপন্ন করবে Ag+ প্লাস হচ্ছে Cl-। কারণ সিলভারের জন্য হচ্ছে 1, ক্লোরিনের জন্য 1, আর সিলভারটা হচ্ছে এখানে দাতব আয়ন আর ক্লোরিনটা হচ্ছে অদাতব আয়ন, এই কারণে এটা হচ্ছে পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে। এখন এই সিলভার ক্লোরাইড এটা দ্রাব্যতা হচ্ছে আমরা S ধরছিলাম, এই কারণে এটা হবে S, এটাও হবে S, এটাও হবে S। তাহলে কেএসপি কত হবে, কেএসপি সমান হচ্ছে যে আয়নগুলো আছে এই আয়নগুলো। তাহলে এই আয়নগুলো কি কি, একটা হচ্ছে সিলভার প্লাস আর আরেকটা হচ্ছে Cl-। তাহলে এখন Ag+ এটার দ্রাব্যতা হচ্ছে S, Cl- এর দ্রাব্যতাও S, তাহলে এটা কি হবে S ইন্টু S সমান হচ্ছে S²। তাহলে এখন এই ধরনের যৌগগুলোকে বলা হয় AB টাইপ যৌগ, আর যেগুলো AB টাইপ যৌগ এটা হবে S²। যেগুলো AB টাইপ যৌগ, AB টাইপ যৌগ, ওই AB টাইপ যৌগের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল কেএসপি এর মান হবে S², এটা মনে রাখতে হবে। এবার আমাদের CaF2, তাহলে CaF2কে আমরা মনে করলাম যে এটা দ্রাব্যতা হচ্ছে S। তাহলে এটা দ্রাব্যতা যদি S হয় তাহলে এখন আমরা এই ক্যালসিয়াম ফ্লোরাইড এটাকে আয়নে কনভার্ট করব। তাহলে এটা হবে Ca2+, কারণ ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2 আর ফ্লোরিনের যোজনী হচ্ছে 1, এবং এটা হবে F-, আর এখানে ফ্লোরিন কয়টা আছে, 2টা আছে, এই কারণে এটা হবে 2। এখন ক্যালসিয়াম ফ্লোরাইড তার দ্রাব্যতা হচ্ছে S, তাহলে এটা S হলে এটা হবে S, আর এখানে ফ্লোরিন মাইনাস আছে 2টা, এই কারণে এটা হবে 2S। এখন আমরা যদি কেএসপি নির্ণয় করি তাহলে কী হবে, কেএসপি ইকুয়ালস টু, এখানে আয়ন আছে কি কি, ক্যালসিয়াম 2+, আর এটা হচ্ছে ফ্লোরিন মাইনাস, এই কারণে আমরা এখানে দেবো হচ্ছে ক্যালসিয়াম 2+ ইন্টু ফ্লোরিন মাইনাস। এখন দেখো ক্যালসিয়াম ক্লোরাইড মানে ক্যালসিয়াম 2+ আছে এখানে শুধুমাত্র একটা, তাহলে তার পাওয়ার হবে 1, আর ফ্লোরিন মাইনাস আছে 2টা, এই কারণে তার পাওয়ার হচ্ছে 2। এই বিষয়টা মনে রাখা লাগবে। এখানে ক্যালসিয়াম 2+, এটার নিচে আছে S, তাহলে এটা হবে S, আর ফ্লোরিন মাইনাস আছে 2S, তাহলে এটা হবে 2S²। তাহলে এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 4S³। তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড যৌগের দ্রাব্যতার গুণফল হচ্ছে 4S³। এখন Al2O3 এর ক্ষেত্রে আমরা যদি এটাকে আয়নে বিভক্ত করি, এর আগে আমরা ধরলাম হচ্ছে এটা দ্রাব্যতা হচ্ছে S। Al2O3কে আমরা আয়নে বিভক্ত করলে পাবো হচ্ছে 2Al3+, আর হচ্ছে 3O2-,
অক্সিজেনের যোজনী হচ্ছে 2, এই কারণে হচ্ছে O2 মাইনাস, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, এই কারণে এটা হচ্ছে Al3+, আর এখানে অ্যালুমিনিয়াম 2টা আছে এই কারণে 2 হবে, আর অক্সিজেন 3টা আছে এই কারণে এখানে 3 হবে। এখন এটা হচ্ছে S, তাহলে এটা S হলে এটা হবে 2S, এটা হবে 3S। এখন আমরা যদি এটা KSP নির্ণয় করি তাহলে KSP, এখানে আয়ন আছে অ্যালুমিনিয়াম আর হচ্ছে অক্সিজেন, তাহলে আমরা এখন লিখব হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ ইন্টু অক্সিজেন 2-। এখন দেখো এখানে অ্যালুমিনিয়াম 3+ আছে 2টা, এই কারণে তার পাওয়ার হবে 2, আর এখানে অক্সিজেন 2- আছে 3টা, এই কারণে তার পাওয়ার হবে 3। এখন অ্যালুমিনিয়াম 3+ তার যে দ্রাব্যতা এটা হচ্ছে 2S, তাহলে এটা হবে 2S² ইন্টু O2- হচ্ছে 3S, তাহলে এটা হবে 3S³। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করবো, তাহলে 2^3² মানে হচ্ছে 4S² ইন্টু 3^3³ মানে হচ্ছে 27, আর এটা হচ্ছে S³, আর 4×27 সমান হচ্ছে 108, তাহলে 108S⁵, তাহলে Al2O3 এটার দ্রাব্যতার গুণফল হচ্ছে 108S⁵। আমাদের 4 নম্বর যে যৌগটা দেওয়া আছে এটা দেওয়া আছে লেড আর্সেনেট। তো এখন লেড আর্সেনেটের দ্রাব্যতার গুণফল বের করার জন্য আমরা ধরবো সেটা দ্রাব্যতা S। তাহলে এখন এই লেড আর্সেনেটকে আমরা আয়নে কনভার্ট করব। তাহলে লেড আর্সেনেটকে আয়নে কনভার্ট করলে এটা হবে Pb2+, কারণ এই লেডের ওজন হচ্ছে 2 আর এই আর্সেনেটের ওজন হচ্ছে 3, তাহলে এটা কী হবে AsO4 3-। এখন দেখো এখানে লেড আছে 3টা, এই কারণে এটা হবে 3, আর আর্সেনেট আছে 2টা, এই কারণে এখানে হবে 2। এখন এটা আমরা দ্রাব্যতা ধরছিলাম হচ্ছে S, তাহলে এটা হবে S, এটা হবে 3S, এটা হবে 2S। এখন আমরা যদি KSP নির্ণয় করি তাহলে এখানে আমাদের আয়নগুলো কী কী, একটা হচ্ছে Pb2+ এবং অন্যটা হচ্ছে AsO4 3-। তাহলে এখন দেখো এই Pb2+ এখানে আছে 3টা, এই কারণে এখানে কিউ হবে, আর AsO4 3- আছে 2টা, এই কারণে এখানে 2 হবে। এখন Pb2+ এটা আছে 3S, তাহলে এটা হবে 3S³ ইন্টু 2S², তাহলে 3^3³ মানে হচ্ছে 27S³ আর 2^2² মানে হচ্ছে 4S², আর 4×7 সমান হচ্ছে 108S³ আর S² গুণ করলে এটা হবে S⁵। তাহলে আমাদের লেড আর্সেনেট যৌগের KSP সমান হচ্ছে 108S⁵। তারপর আমাদের 5 নম্বর যৌগ হচ্ছে AlOH3 অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতাকে S ধরি, তাহলে এখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে আয়নে কনভার্ট করতে হবে। AlOH3 কে যদি আমরা আয়নে কনভার্ট করি তাহলে হবে অ্যালুমিনিয়াম 3+ এবং হচ্ছে OH-। এখন এই অ্যালুমিনিয়াম আছে একটা, এই কারণে এখানে একটা হবে, আর OH- আছে 3টা, এই কারণে এখানে 3 হবে। এখন তার দ্রাব্যতা হচ্ছে S, এটা যদি S হয় এটা হবে S এবং এটা হবে 3S। এখন আমরা যদি KSP নির্ণয় করি তাহলে KSP, এখানে আয়নগুলো আছে অ্যালুমিনিয়াম 3+ এবং হচ্ছে OH-। এখানে অ্যালুমিনিয়াম 3+ আছে একটা, এই কারণে তার পাওয়ার হবে 1, আর OH- আছে 3টা, এই কারণে তার পাওয়ার হবে 3। এখন অ্যালুমিনিয়াম 3+-এর যে দ্রাব্যতা এটা হচ্ছে S, OH- যে দ্রাব্যতা এটা হচ্ছে 3S, তাহলে 3S এটার উপর হবে কিউব, তাহলে 3^3³ মানে হচ্ছে 27, আর এখানে আছে S, এখানে আছে S³ সমান হচ্ছে S⁴। তাহলে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল হচ্ছে 27S⁴। আমরা ক্যালসিয়াম ফসফেটের দ্রাব্যতার গুণফল নির্ণয় করব। তো আমরা ধরলাম ক্যালসিয়াম ফসফেটের দ্রাব্যতা হচ্ছে S, তাহলে এখন ক্যালসিয়াম ফসফেটকে আয়নে কনভার্ট করতে হবে Ca3PO4 2। তাহলে এখন ক্যালসিয়াম ফসফেটকে যদি আমরা আয়নে কনভার্ট করি তাহলে ক্যালসিয়াম এখানে আছে ক্যালসিয়াম, তাহলে Ca, আর ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, তাহলে এটা হবে 2+, আর ফসফেটের যোজনী হচ্ছে 3, তাহলে এটা হবে PO4 3-। এবার এই ক্যালসিয়াম আছে এখানে 3টা, এই কারণে এটা হবে 3, ফসফেট আছে 2টা, এই কারণে এখানে হবে 2। এখন এই ক্যালসিয়াম ফসফেট তার দ্রাব্যতা হচ্ছে S, তাহলে এখানে আমরা লিখব হচ্ছে S, তাহলে S হলে এটা হবে 3S, এটা হবে 2S। এখন আমরা যদি KSP নির্ণয় করি তাহলে যে আয়নগুলো আছে এগুলো কী কী, এটা হচ্ছে ক্যালসিয়াম 2+, আর আরেকটা হচ্ছে ফসফেট 3-। তাহলে এখন ক্যালসিয়াম 2+ আছে 3টা, এই কারণে এখানে হবে কিউব, আর এখানে আছে 2টা, এই কারণে এখানে হবে স্কোয়ার। তাহলে এখানে আছে 3S, তাহলে এটা হবে 3S³
ইন্টু 2s স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 27s³ আর এটা হচ্ছে 4s স্কোয়ার সমান হচ্ছে 108 s⁵। তাহলে ক্যালসিয়াম ফসফেটের দ্রাব্যতা গুণফল হচ্ছে 108 s⁵। এখন আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে সম আয়ন প্রভাব। আমরা এখন শিখব সম আয়ন প্রভাব কী। সম আয়ন প্রভাব হচ্ছে একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ওই মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেই পদার্থটা থাকবে, তীব্র তড়িৎ বিশ্লেষ্যের প্রভাবে ওই মৃদু তড়িৎ বিশ্লেষ্যের যে দ্রাব্যতা, এই দ্রাব্যতা হ্রাস পাবে, আর এই ঘটনাকে বলা হয় সম আয়ন প্রভাব। এখন এই পাত্রের মধ্যে একটা যৌগ, এটা হচ্ছে PbI2 লেড আয়োডাইড। তাহলে এটা হচ্ছে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এই মৃদু তড়িৎ বিশ্লেষণটা পানিতে কীভাবে আয়নিত হবে? আয়নিত হবে হচ্ছে Pb2+ এবং হচ্ছে 2I- হিসেবে উৎপন্ন করবে, এখানে এই আয়নগুলো উৎপন্ন করবে। এখন আমি যদি কী করি, আমি হচ্ছে মনে করি এখানে একটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড দিয়ে দিলাম। তাহলে এই হাইড্রোজেন আয়োডাইডটা কীভাবে আয়নিত হবে? H+ এবং হচ্ছে I- হিসেবে উৎপন্ন করবে। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে I- এবং এখানেও I- আছে। তাহলে এই যৌগটা হচ্ছে আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ পানিতে খুব বেশি পরিমাণে বিয়োজিত হয়। তো যখন আমি এখানে হাইড্রোজেন আয়োডাইডকে এখানে দিয়ে দিব, তখন হচ্ছে এই লেড আয়োডাইডের যে দ্রাব্যতা আছে, দ্রাব্যতাটা হ্রাস পাবে, আর এই ঘটনাকে বলা হয় সম আয়ন প্রভাব। অর্থাৎ একই ধরনের আয়ন যখন থাকবে, তখন যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য যৌগ থাকবে, ওই মৃদু তড়িৎ বিশ্লেষ্য যৌগের দ্রাব্যতা হ্রাস পায়, আর এই ঘটনাকে বলা হয় সম আয়ন প্রভাব। এখন আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো সলভ করব। এখানে 1 নম্বর প্রশ্ন বলা আছে লবণের দ্রাব্যতা গুণফল নির্ণয়ে কোন ধরনের দ্রবণ উপযোগী। আমরা থিওরির মধ্যে পড়ছিলাম যে লবণের দ্রাব্যতা গুণফল আমাদের যে সম্পৃক্ত দ্রবণ আছে, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। তো এটা আনসার হবে আমাদের সম্পৃক্ত দ্রবণ, সি নম্বর অপশন। তারপর বলছে সমপরিমাণ পানিতে কোন দ্রবণটির দ্রাব্যতা সবচেয়ে বেশি। নাইট্রেট যে লবণগুলো আছে, নাইট্রেট লবণের দ্রাব্যতা সবচেয়ে বেশি হয়ে থাকে। এটার আনসার হবে পটাশিয়াম নাইট্রেট। কোন যৌগ পানিতে দ্রবণীয় হওয়ার শর্ত কী? তাহলে কোনো একটা যৌগ পানিতে দ্রবণীয় হওয়ার শর্ত হচ্ছে যে হাইড্রেশন এনথালপি যদি ল্যাটিস এনথালপি থেকে বেশি হয়, তাহলে হচ্ছে যৌগগুলো পানিতে দ্রবণীয় হয়। তাহলে এখানে হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপি থেকে বেশি হচ্ছে আমাদের, তাহলে এক্ষেত্রে হচ্ছে একটা যৌগ পানিতে দ্রবীভূত হওয়ার শর্ত। এটার আনসার হবে বি নম্বর অপশন। এখানে 4 নম্বর প্রশ্নে বলা আছে নিচের কোনটি পানিতে দ্রবণীয়। তাহলে এখন আমরা জানি যদি হাইড্রেশন এনথালপির মান ল্যাটিস এনথালপি থেকে বেশি হয়, তাহলে হচ্ছে পানিতে দ্রবীভূত হয়। এখানে আমাদের যে ক্যাটায়নগুলো আছে, ক্যাটায়নগুলো হচ্ছে ফিক্সড, আর অ্যানায়নগুলো হচ্ছে আমাদের ভিন্ন ভিন্ন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে অ্যানায়নগুলোর যে যৌগগুলো আছে, এগুলোর মধ্যে সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড এবং সিলভার আয়োডাইড, তাদের ল্যাটিস এনথালপির মান এতই বেশি যে তারা পানিতে দ্রবীভূত হয় না। তাহলে এখানে আনসার হবে সিলভার ফ্লোরাইড। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এর KSP 27s⁴ হলে দ্রাব্যতা হলো কত? তাহলে এখন এই ক্ষেত্রে সবাই মনে করবে যে এটা হয়তো কোনো ম্যাথ করে সলভ করতে হবে। এটার আসল আনসার হচ্ছে এস, অর্থাৎ আমরা দ্রাব্যতাকে সবসময় এস ধরে ম্যাথগুলো সলভ করে থাকি। তাহলে এটা আনসার হবে এস। 6 নম্বর প্রশ্ন বলা হচ্ছে আয়নিক গুণফল KIP এবং দ্রাব্যতা গুণফল KSP এর সম্পর্কের ক্ষেত্রে নিচের কোনটি পদক্ষেপ দিবে। তো এখন আমরা এটা পড়েছিলাম যে KIP এটার মান যদি KSP থেকে বড় হয়, তাহলে হচ্ছে পদক্ষেপ সৃষ্টি হয়। তাহলে KIP-র মান KSP থেকে বড়, মানে এ নাম্বার অপশনে আছে, এটা হচ্ছে এ নাম্বার অপশন। KSP-র মান যদি KIP থেকে বড় হয়, তখন এটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, এক্ষেত্রে পদক্ষেপ সৃষ্টি হয় না। আর KIP সমান যদি KSP হয়, এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, এক্ষেত্রেও পদক্ষেপ সৃষ্টি হয় না। 7 নম্বর প্রশ্নে বলা আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে MX এর সম্পৃক্ত দ্রবণে X- এর ঘনমাত্রা দেওয়া আছে 10⁻⁵ মোলার হলে ওই লবণের দ্রাব্যতা গুণফল KSP-র মান কত হবে? তো এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এই MX-কে ভাঙবো। MX-কে ভাঙলে আমরা পাই হচ্ছে M+ আর হচ্ছে X-, আমরা এটা পাই। তো এখন আমরা যদি ধরি যে এই MX-কে আমরা যদি S ধরি, তাহলে এটা হবে S, এটাও হবে S। তো এখন আমরা যদি এটা KSP নির্ণয় করি, তাহলে KSP সমান কত? KSP সমান হচ্ছে M+ ইন্টু হচ্ছে X-, তাহলে এটা হচ্ছে S, এটাও S, তাহলে এটা হবে S ইন্টু S সমান হচ্ছে S²। তাহলে এখন প্রশ্ন হচ্ছে S এর মান কত?
তাহলে দেখো এখানে এস মানে হচ্ছে এই এক্স মাইনাসের যে গণমাত্রা এটাও এস, আর এম প্লাসের গণমাত্রাটাও এস। তাহলে এখানে আমরা বলতে পারি এক্স মাইনাস আর হচ্ছে এম প্লাস, এটা সেম। তাহলে এখানে এক্স মাইনাসের গণমাত্রা দেওয়া আছে 10⁻⁻5। তাহলে এটা যদি 10⁻⁻5 হয়, তাহলে এই এম প্লাসের গণমাত্রাও 10⁻⁻5 হবে। তাহলে এখানে আমাদের এই এস এর মানটা হবে 10⁻⁻5। তাহলে এটা হবে 10⁻⁻5 স্কোয়ার সমান হচ্ছে 10⁻⁻10। তাহলে এটা আনসার হচ্ছে আমাদের বি নম্বর অপশন 10⁻⁻10। এখানে আমাদের 8 নম্বর প্রশ্নে বলা আছে নিচের কোন জোড়া যৌগে সময়ন প্রভাব বিদ্যমান। তাহলে সময়ন প্রভাব কি? সময়ন প্রভাব হচ্ছে আমাদের যে একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য যৌগ থাকবে, একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য যৌগ থাকবে, এবং তীব্র তড়িৎ বিশ্লেষের প্রভাবে মৃদু তড়িৎ বিশ্লেষের যে দ্রাব্যতা সেটা হ্রাস পাবে। তো এখন আমরা যদি দেখি যে 1 নম্বর যে অপশন আছে এটা হচ্ছে CH4 HCl। CH4 এটা পানিতে খুব কম পরিমাণে, মানে এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, এটা পানিতে দ্রবীভূত হয় না। এখানে আছে CH3Cl, এটাও পানিতে দ্রবীভূত হয় না। এখানে আছে C6H5Cl, এটাও পানিতে দ্রবীভূত হয় না। তাহলে এখানে আছে H2S। এই H2S হচ্ছে আমাদের একটা পোলার যৌগ, এটা পানিতে দ্রবীভূত হয়ে এখন উৎপন্ন করবে 2H প্লাস প্লাস হচ্ছে S2-। তারপর HCl, এটাও একটা পোলার যৌগ, এই HCl আমাদের পানিতে দ্রবীভূত হয়ে উৎপন্ন করবে H প্লাস প্লাস হচ্ছে Cl-। এবং এখানে এই যে H প্লাস যে আয়নটা আছে, এই আয়নটা উভয় ক্ষেত্রে বিদ্যমান, যার কারণে এই H2S এবং HCl এটা হচ্ছে আমাদের সময়ন প্রভাব বিদ্যমান। আর বাকি যে CH4 এটা হচ্ছে একটা অপোলার যৌগ, এটা একটা অপোলার যৌগ এবং এটা হচ্ছে একটা অপোলার যৌগ। আর অপোলার যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় না। দ্রবণে সময়নের প্রভাবে স্বল্প দ্রবণীয় লবণের কী ঘটনা ঘটে? স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতা হ্রাস পায়। তাহলে এখানে দ্রাব্যতা হ্রাস পায় কোথায়? দ্রাব্যতা হ্রাস হচ্ছে আমাদের সি নাম্বার অপশনে, যার আনসার হবে সি। এখানে 10 নম্বর প্রশ্ন বলছে চাপ হ্রাসে কোনটি দ্রাব্যতা হ্রাস পাবে। গ্যাসীয় পদার্থগুলোর যদি আমরা চাপ হ্রাস করি তাহলে হচ্ছে দ্রাব্যতা হ্রাস পায়, আর গ্যাসীয় পদার্থের যে চাপ বৃদ্ধি করলে হচ্ছে আমাদের দ্রাব্যতা বৃদ্ধি পায়। তাহলে এখানে গ্যাসীয় পদার্থ আছে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডকে আমরা যদি চাপ হ্রাস করি তাহলে হচ্ছে তার দ্রাব্যতা হ্রাস পাবে। আনসার হবে বি। সিলভার অক্সালেটের দ্রাব্যতা এস হলে দ্রাব্যতা গুণফল কত এটা নির্ণয় করতে হবে। তো এখন আমরা যদি এটা দ্রাব্যতা গুণফল নির্ণয় করি তাহলে সিলভার Ag2C2O4, এটাকে আয়নে কনভার্ট করলে এটা হবে 2Ag প্লাস প্লাস C2O4 2-। তো এটা হচ্ছে এস, এটা এস হলে এটা হবে 2S, এটা হবে এস। তো আমরা যদি লিখি KSP সমান হচ্ছে Ag প্লাস, এখানে Ag প্লাস দুইটা আছে এখানে স্কোয়ার হবে ইন্টু C2O4 2-। তো Ag প্লাস আছে এখানে 2S, তাহলে এটা হবে 2S স্কোয়ার ইন্টু হচ্ছে S, তাহলে 4S স্কোয়ার ইন্টু S সমান হচ্ছে 4S3। তাহলে এটা আনসার হবে 4S3, এই নাম্বার অপশন। এখানে 12 নম্বর প্রশ্নে বলা আছে বেরিয়াম সালফেটের সম্পৃক্ত দ্রবণে বেরিয়াম 2+ আয়নের গণমাত্রা 4 × 10⁻4 মোলার হলে বেরিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল কত নির্ণয় করার জন্য। তো এখন আমরা যদি বেরিয়াম সালফেট এটাকে আয়নে কনভার্ট করি তাহলে আমরা পাই হচ্ছে বেরিয়াম 2+ প্লাস হচ্ছে সালফেট 2-। তো এখন এটার KSP কত হবে? এটার KSP সমান হবে বেরিয়াম 2+ কিন্তু হচ্ছে সালফেট 2-। এখানে বেরিয়াম 2+ এর গণমাত্রা দেওয়া আছে। যদি বেরিয়াম 2+ এর গণমাত্রা আর হচ্ছে সালফেটের গণমাত্রা কিন্তু এই ক্ষেত্রে সেম, যেহেতু সেম সেহেতু আমরা বলতে পারি দুইটার গণমাত্রা হবে 4 × 10⁻10। তো এখন আমরা যদি বলি এটা এস, এটাও হবে এস এবং এটাও হবে এস, তাহলে এস হলে আমাদের এখানে হবে এস ইন্টু এস সমান হচ্ছে S²। আর এখানে এস এর মান হবে কত? এই যে 4 × 10⁻4, 4 × 10⁻4 এবং এটার স্কোয়ার দিলে আমরা পাবো হচ্ছে 16 × 10⁻8। আর এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1.6 × 10⁻7। যদি আমরা দশমিককে এক গড় মানে বাম দিকে সরাই তাহলে হচ্ছে আমাদের যেই 10-এর পাওয়ারটা হচ্ছে এক গড় মানে বাড়বে আর কি, তাহলে এটা -8 থেকে -7 হয়ে যাবে। তাহলে 1.6 × 10⁻7 আছে আমাদের সি নাম্বার অপশনের মধ্যে, আনসার হচ্ছে সি।
আমাদের 13 নম্বর প্রশ্নে বলা আছে একটি জলীয় দ্রবণে পিএইচ সমান হচ্ছে 10, ফলে দ্রবণটিতে সর্বোচ্চ কত মোল পার লিটার ঘনমাত্রার ম্যাগনেসিয়াম 2+ থাকতে পারে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে 2 × 10⁻11। তো এখন আমরা এটা কীভাবে সলভ করব? দেখো এখানে যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটার পিএইচ দেওয়া আছে 10, তো আমরা জানি যে এটা এভাবে যে পিএইচ প্লাস হচ্ছে পিওএইচ সমান হচ্ছে 14, পিএইচ স্কেল থেকে এটা আমরা জানি। এবার পিএইচ এর মান দেওয়া আছে 10, তো আমরা পিএইচ এর মান যদি 10 হয় তাহলে 10 প্লাস পিওএইচ সমান হচ্ছে 14, তাহলে পিওএইচ সমান হবে 14 - 10 সমান হচ্ছে 4, আর পিওএইচ সমান হচ্ছে মাইনাস লগ ওএইচ মাইনাস সমান হচ্ছে 4, আর এই মাইনাসটাকে আমরা যদি এখানে নিই তাহলে এটা হবে -4, আর লগটাকে যদি নিলে এটা হয়ে যাবে 10⁻⁻4, তাহলে ওএইচ মাইনাসের ঘনমাত্রা সমান হচ্ছে 10⁻⁻4। তাহলে আমরা এখানে ওএইচ মাইনাসের ঘনমাত্রাটাকে পেয়ে গেলাম। এখন আমরা যদি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে আয়নে কনভার্ট করি তখন এটা হবে ম্যাগনেসিয়াম 2+ প্লাস হচ্ছে 2 ওএইচ মাইনাস। এখন এই যৌগটার কেএসপি লিখতে গেলে আমরা লিখব কেএসপি সমান ম্যাগনেসিয়াম 2+ ইন্টু ওএইচ মাইনাস স্কোয়ার। এখানে কেএসপির মান দেওয়া আছে কত? 2 × 10⁻11। যেহেতু কেএসপির মান 2 × 10⁻11 দেওয়া আছে, আমরা এখানে বসাবো 2 × 10⁻11। আর ম্যাগনেসিয়ামের ঘনমাত্রা বের করবো, এটা হবে ম্যাগনেসিয়াম 2+, এবং ওএইচ মাইনাস এটার ঘনমাত্রা আমরা পেলাম হচ্ছে 10⁻⁻4। তাহলে এখানে আমরা 10⁻⁻4 এটার ফ্রেস করলে আমরা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ এর যদি ঘনমাত্রা বের করতে চাই তাহলে এই মানটাকে এদিকে নিয়ে আসতে হবে, আর এই মানটা যদি এদিকে আসে তাহলে এটা ভাগ হয়ে যাবে। তখন আমরা লিখতে পারবো ম্যাগনেসিয়াম 2+ সমান হচ্ছে 2 × 10⁻11 ডিভাইডেড বাই 10⁻⁻8, আর এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো 2 × 10⁻3। তাহলে আমাদের আনসার হচ্ছে 2 × 10⁻3, এটা হচ্ছে এই নাম্বার অপশন। আর এভাবে আমরা এই প্রশ্নটাকে সলভ করব। এই ছিল আমাদের দ্রাব্যতা গুণফল বিষয়ক যে প্রশ্ন এবং থিওরি। আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।